ড্রয়িং রুমে বসে রাগে কাঁপছেন তপন রেজা। ফোনে কারো সঙ্গে উচ্চ বাক্যে কথা বলছেন। পাশে বসে আছে সুবর্ণা রহমান। ওনার চোখে মুখেও রাগ স্পষ্ট। উচ্ছ্বাসদের বাড়ি থেকে সোজা চাচার বাড়িতে গিয়েছিল শায়রি। সেখান থেকে ফিরতে বুঝতে পারল বাড়িতে যে কিছু একটা ঘটেছে। বাবা মায়ের মুখশ্রী দেখে বিস্মিত হলো। তাদের মুখশ্রীতে রাগ বিদ্যমান। ফোনটা কান থেকে নামিয়ে রাগে গজগজ করতে লাগলেন তপন রেজা। মেয়েকে দেখতেই সুবর্ণা রহমান এগিয়ে আসেন। পাত্রপক্ষ থেকে দেওয়া আংটিটা দ্রুত পদে মেয়ের আঙুল থেকে খুলে নিলেন। মায়ের এমন কাজে শায়রির চোখে মুখে বিস্ময় খেলা করে, প্রশ্ন করে, কি হলো মা, আংটিটা খুলে নিলে কেন? তপন রেজা ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন, আমাদেরকে ঠকানো, অমন একটা চরিত্রহীন ছেলেকে আমাদের মেয়ের জীবনে গছিয়ে দিতে চেয়েছে ওরা। কত বড় সাহস ওদের! সব সাহস বের করে দেব। আমি ওদের পুলিশে দেব, সবাইকে জেলের ভাত খাওয়াবো। শায়রি সবুক্তি কণ্ঠে প্রশ্ন করল, বুঝলাম না বাবা, কাকে কি বলছো? কি চরিত্রহীন? ইকরা এগিয়ে এলো ননদের কাছে। মোবাইলের গ্যালারি থেকে কয়েকটি ছবি বের করে শায়রির মুখের দিকে তাক করে ধরল। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে শায়রির হবু স্বামী ইয়াসিন অন্য একটা নারীকে জড়িয়ে ধরে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। মেয়েটার সঙ্গে বিভিন্ন পোশাকে বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি। শায়রি চমকিত নয়নে তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনে। হৃদয় কুঞ্চিত হয়ে ছুঁই ছুঁই করছে কপালে। প্রশ্ন করল, কোথায় পেলে ছবিগুলো? বাবার হোয়াটসঅ্যাপে এক অপরিচিত নাম্বার থেকে কে যেন পাঠিয়েছে। দেখার সঙ্গে সঙ্গে বাবা সেভ করে রেখেছেন। সুবর্ণা রহমান রুষ্ট কণ্ঠে মেয়ের উদ্দেশ্যে বললেন, আমি তোর বাবাকে আগেই বলেছি, মেয়ের বিয়ে নিয়ে তাড়াহুড়ো করো না। ছেলে এবং ছেলের পরিবার সম্পর্কে আর একটু খোঁজ খবর নাও। কিন্তু না, তিনি তা করলেন না। বরং আমায় বললেন ছেলে নাকি খুবই ভালো। এই হচ্ছে ভালোর নমুনা। সব কুকীর্তি তো এখন সামনে চলে এসেছে। অন্য একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। আচ্ছা তুই বল, বিয়ের পরে সব জানাজানি হলে কি হতো? উত্তর দিল না শায়রি। আর কোনো প্রশ্ন না করে চুপচাপ ঘরে চলে গেল। বিয়েটা ভাঙাতে মোটেও খারাপ লাগছে না, তার বরং ভেতরে ভেতরে কেমন এক প্রশান্তি অনুভব করছে। আহিল এবং রাশেদ হাত পা ছড়িয়ে বসে আছে উচ্ছ্বাসের বিছানায়। দেখে মনে হচ্ছে উচ্ছ্বাস নয়, বরং তারাই হচ্ছে রোগী। এমনকি ঘরটাও যেন তাদেরই। মোবাইল হাতে গেম খেলছে দুজনে। উচ্ছ্বাস তাদের পানে তাকিয়ে আছে, ব্যগ্র কণ্ঠে বলছে, এমন করছিস কেন ভাই, ভয় না কিছু? রাশেদ ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কি বলবো? শায়রের বিয়ে ভেঙেছে? ভেঙেছে কিনা জানি না, তবে ফটোগুলো আঙ্কেল হোয়াটসঅ্যাপে সঠিকভাবে পাঠিয়ে দিয়েছি। যেভাবে এডিট করেছি বিশ্বাস না করে উপায় নেই, একেবারে সব আসল মনে হয়। আত্মবিশ্বাসের সহিত আহিল বলে উঠল। উচ্ছ্বাসের চোখ মুখে চিন্তার ছাপ। বিচলিত কণ্ঠে শুধালো, শুধু ফটোগুলো দেখে যে বিয়ে ভেঙে যাবে তার গ্যারান্টি কি? মোবাইল রেখে আহিল এবং রাশেদ দুজনে গম্ভীর দৃষ্টিতে তাকালো উচ্ছ্বাসের পানে। রাশেদ বলল, শোন, যেভাবে এডিট করে ফটো পাঠিয়েছি তাতে যে কেউ বুঝে যাবে দুজনের মধ্যে গভীর কোনো সম্পর্ক আছে। এছাড়া এইসব এডিট পিডিটে আমরা আবার পিএইচডি করেছি। তুই চিন্তামুক্ত থাক, বিয়ে ভাঙার খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। আর বিয়েটা যদি নাও ভাঙে তাহলে কোনো সমস্যা নেই, এটাকেও আগেরগুলোর মতোই ভয় দেখিয়ে বিদায় করব, নয়তো রামদোলায় দেব। এবার কিছুটা শান্তি মিলল উচ্ছ্বাসের। এতক্ষণ আটকে রাখা নিঃশ্বাসটা শব্দ করে ছেড়ে চোখ বসল। মেয়ের বিয়ে ঠিক হওয়ার আনন্দের সঙ্গে সঙ্গে নেহারকে কল দিয়ে সবটা জানিয়েছিলেন সুবর্ণা। তাই মায়ের কাছ থেকে আগেই ঘটনাটা জানতে পেরেছিল উচ্ছ্বাস। কিন্তু এবার আর নিজ থেকে বিয়েটা ভাঙতে পারল না। কি একটা অঘটন ঘটল, এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে এলো। তবে এতে কোনো আফসোস নেই উচ্ছ্বাসের, তার কাজগুলো তো বন্ধুরাই করে দিয়েছে। এবারের বিয়েটাও ভেঙে গেল শায়রির। তবে এবার তপন রেজা খানিকটা খুশি, নিজ থেকে পাত্রপক্ষকে রিজেক্ট করতে পেরেছেন বলে কথা। এর মধ্যেই আবার নতুন পাত্রের সন্ধানে উঠে পড়েও লেগেছেন। যে করেই হোক মেয়ের জন্য এর থেকেও ভালো ছেলেকে খুঁজে বের করবেন তিনি। তারপর সেই ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে সবাইকে দেখিয়ে দেবেন। ক্লাস শেষে কিছু প্রয়োজনীয় বইয়ের জন্য লাইব্রেরিতে গিয়েছিল শায়রি। লাইব্রেরি থেকে ফেরার পথে পরিচিত এক মুখের সঙ্গে দেখা হলো। ছেলেটি এগিয়ে এলো তার দিকে, ইতস্তত কণ্ঠে বলল, একটু কথা ছিল শায়রি।
শায়রি ভুরু কুচকায়, শুধায়। আপনি ইয়াসিন না? ইয়াসিন মাথা নাড়ায়। শায়রি পুনরায় প্রশ্ন করে। তা আপনি এখানে? আহত দৃষ্টি মেরে তাকালো ইয়াসিন, অসহায় কণ্ঠে বলল। বিশ্বাস করো সাইরি, ওই ফটোর মেয়েটাকে আমি একদম চিনি না। ওই ফটোর ঘটনাটাও ঠিক বুঝতে পারছি না। আমি জীবনে মাত্র একটি প্রেম করেছিলাম, তাও আবার ক্লাস 9-এ থাকতে। সেই মেয়েটার অনেক বছর আগেই বিয়ে হয়ে গেছে, এমনকি এখন সে 2 বাচ্চার মা। তারপর আর কখনো প্রেম করিনি, লেখাপড়া নিয়েই ব্যস্ত ছিলাম বাকিটা জীবন। করলাম বিশ্বাস। চিকচিক করে উঠল ইয়াসিনের চোখ জোড়া, বলল। তাহলে তোমার বাবাকে একটু বোঝাও না, বিয়েটা ভেঙে দিতে নিষেধ করো। বিয়েটা অলরেডি ভেঙেই গেছে মিস্টার ইয়াসিন। ইতিমধ্যে বাবা নতুন ছেলেও খোঁজা শুরু করে দিয়েছে। তাছাড়া আপনাকে আমার পছন্দ নয়। ইয়াসিনের মুখখানা মলিন হয়ে গেল। মেয়ে যা কণ্ঠে বলল। কেন পছন্দ নয়? আমার তো তোমাকে খুব পছন্দ হয়েছে। তোমাকে ছাড়া কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। বাম ভ্রুটা একটু উঁচু করল শায়রি। ছেলেটিকে যতটা বোকা ভেবেছিল, আসলে সে ততটা বোকা নয়। শব্দ করে নিঃশ্বাস ফেলে বলল। কিছু করার নেই, আমি এ বিষয়ে আর বাবার সঙ্গে কথা বলতে চাইছি না। আল্লাহ হাফেজ। কথা শেষ করে যাওয়ার জন্য সামনে পা বাড়ালো শায়রি। দীর্ঘশ্বাস ফেলে আহত দৃষ্টিতে তার যাওয়ার পথে তাকিয়ে রইল ইয়াসিন। এর আগেও বিয়ের জন্য 3খানা মেয়ে দেখেছিল ইয়াসিন, কিন্তু তাদেরকে বিভিন্ন কারণে তার পছন্দ হয়নি। শেষমেশ শায়রিকে বড্ড মনে ধরেছিল। হতাশ হলো। এমন একটা অঘটন ঘটালো, আমার সঙ্গে কি এমন শত্রুতা আছে তার? প্রশ্নটা আওড়াতে আওড়াতে নিজের বাড়ির পথে রওনা দিল ইয়াসিন। এতগুলো ঋতু থাকতে মানুষ কেন শীতকালকে বিয়ের জন্য বেছে নিল? বলতে পারবে নারা সুন্দরী? প্রচণ্ড বিরক্ত হলো শায়রি, সাথে হলো রাগ। ছেলেটা তার আশেপাশে যতক্ষণ থাকে ততক্ষণই শায়রির বিরক্তিটা আকাশচুম্বী হয়ে থাকে। রুষ্ট কণ্ঠে বলল। কথায় কথায় একদম নাড়াসাড়ি বলবেন না, নইলে আমিও কিন্তু আপনাকে বিড়িখোর উচ্ছ্বাস বলে রাখবো। সেসবে মোটেও পাত্তা দিল না উচ্ছ্বাস। পুনরায় প্রশ্ন করল। বললে না তো মানুষ কেন শীতকালে বিয়ে করে? আমি কি করে জানবো? যারা করে তাদেরকে জিজ্ঞেস করুন। আরে বোকা মেয়ে, এই ছোট্ট একটা প্রশ্নের উত্তর জানো না? তা আপনি জানিয়ে দিন। গুরু গম্ভীর ভাব নিল উচ্ছ্বাস, বলল। শীতকালে মানুষ বিয়ে করে শীতের হাত থেকে বাঁচার জন্য। জামাই বউ পাশাপাশি থাকলে শীত লাগে না অঙ্গে। চলো না শায়রি, আমরা বিয়েটা সেরে ফেলি। আর কতকাল এই শীতে কষ্ট ভোগ করবে বলো তো? অসভ্য একটা! এত তাড়াতাড়ি আপনার পা ভালো হলো কেন বলুন তো? এতদিন তো বেশ শান্তিতেই ছিলাম। আমার শান্তি কি আপনার সহ্য হয় না? বেশি কথা বললে এবার কিন্তু ভার্সিটির পোলাপাইন দিয়ে আমি আপনার পা ভেঙে আবারও বিছানায় বসিয়ে রাখবো। হুমকি দাও আমায়? মনে করুন তাই। আমার অবর্তমানে এই 1 মাসে বড্ড বার বেড়েছে তুমি, তাই না? শুধু বউর চোখে দেখি বলে তোমাকে কিছু বলতেও পারি না। এখন চুপচাপ ভার্সিটিতে যাও। বেশি কথা আমি আবার পছন্দ করি না। কথাটা বলে উল্টো পথে হাঁটা ধরল উচ্ছ্বাস। ভ্যাবাচাকা খেয়ে গেল শায়রি। বেশি কথা কে বলে? উচ্ছ্বাসকে ইনডিরেক্টলি অপমান করে গেল। মস্তিষ্ক পর্যন্ত ভাবনাটা যেতে শরীর জ্বলে উঠল শায়রির। রাগ নিয়ে উল্টো পথে ফিরতে যাবে তখনই ফের এগিয়ে এলো উচ্ছ্বাস। তাকে দেখে ভ্রু কুচকায় শায়রি। মাথা চুলকিয়ে জোরপূর্বক হাসে উচ্ছ্বাস, বলে। যে কথাটা বলতে এসেছিলাম সেটা তো ভুলে গেছে। প্রত্যুত্তর করল না শায়রি। তীক্ষ্ণ দৃষ্টি মেলে অব্যক্ত কথাটা শোনার জন্য তাকিয়ে রইল। উচ্ছ্বাস গম্ভীর কণ্ঠে বলল। আমার চাকরিটা হয়ে গেছে। কথাটা শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতেই হকচকিয়ে ওঠে শায়রি। আশেপাশে দেখে নিয়ে প্রশ্ন করে। কি বললেন? আমার চাকরিটা হয়ে গেছে শায়রি। সত্যি? হুম। তা কোন গাধা আপনাকে চাকরিটা দিল শুনি? চুপসে গেল উচ্ছ্বাস। মিনমিনে স্বরে বলল। গাধা চাকরি দিবে কেন? নিজ যোগ্যতা চাকরি পেয়েছে। তা এতদিন সেই যোগ্যতা কোথায় ছিল? বারবার রিজেক্ট কেন হয়েছিলেন? এমন ভাব করো যেন পৃথিবীতে সব যোগ্যতা তোমার আর তোমার বাপ ভাইয়েরই আছে। আমরা সব মূর্খ। এতদিন ঠিক মতন ইন্টারভিউ দেয়নি, তাই চাকরি পায়নি। এবার দিয়েছে, তাই পেয়েছে। এখন আর আমি বেকার নই, তাই আমায় বিয়ে করতে নিশ্চয় কোনো আপত্তি নেই তোমার? তাহলে কি হয়েছে? চাকরি পেয়েছেন বলে কি বাংলাদেশ উদ্ধার হয়ে গেছে? চাকরি পান বা না পান, আমি আপনাকে কখনোই বিয়ে করব না। সন্ধিয়ার দৃষ্টিতে শায়রির মুখখানায় চোখ বুলায় উচ্ছ্বাস। প্রশ্ন করে। কেন বিয়ে করতে আবার আপত্তি কিসের? এই এই,
তুমি কি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছ? এমন ভুল যদি করে থাকো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দরকার হলে খুনাখুনি করব। দীর্ঘশ্বাস ফেলল সায়রি, বিরক্তির সহিত বলল, দয়া করে অভিনয়টা বন্ধ করুন। সারাক্ষণই তো স্পাইয়ের মতো পিছু পিছু ঘুরে আমার সব খবরাখবর রাখেন, তারপরে এসব কথা বলছেন কেন? তাহলে আমায় বিয়ে করবে না কেন? এই ক্ষণিকের দুনিয়ায় মানুষ একজন আদর্শ জীবন সঙ্গী খোঁজে, যাকে নিয়ে দুনিয়ায় নয় বরং আখিরাতেও একসঙ্গে থাকতে পারবে। আপনি কি আদৌ আদর্শ জীবন সঙ্গী? আমি তো এই উচ্ছ্বাসকে ভালোবাসিনি। আমি আমার কৈশোর জীবনে এমন একজন ছেলেকে ভালোবেসেছিলাম যে ছিল খুবই গোছালো, ভদ্র একজন ছেলে। অথচ সেই ছেলেটাই বলিষ্ঠ পুরুষ হওয়ার পরই বদলে গেল, অগোছালো হয়ে গেল। একসময় আজান দিলে যে মসজিদে ছুটত, এখন সেই সময়টায় নাক ঢেকে ঘুমায় সে, চিপা চাপা গলিতে সিগারেট টানে। এমন ছেলেকে বিয়ে করে কি হবে? ভবিষ্যৎ কি? দেখুন উচ্ছ্বাস, আমি আপনাকে পই পই করে শেষবারের মতো বলে দিচ্ছি, যদি নিজেকে বদলাতে পারেন, আবারও পুরানো উচ্ছ্বাসে পরিণত হতে পারেন, তাহলেই ভালোবাসা নিয়ে আমার সামনে আসবেন। না বদলাতে পারলে আসবেন না। বাবা অলরেডি নতুন পাত্র খোঁজা শুরু করে দিয়েছে, হয়তো পেয়েও গেছে। আর কত বিয়ে ভাঙবেন আমার? বিয়ে না ভেঙে নিজে বিয়ে করার জন্য যোগ্যতা অর্জন করুন। রাস্তাঘাটে আর পদ আটকাবেন না, লোকে মন্দ বলবে। কথাগুলো শেষ করে দম ছাড়ল সায়রি। ডানে বামে কোথাও না তাকিয়ে নিজের পথে হাঁটা ধরল। কড়া কড়া বাক্যগুলো শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতেই থমকে গেল উচ্ছ্বাস। কণ্ঠনালী দিয়ে এই মুহূর্তে কোনো বাক্য বের হচ্ছে না। কি বলবে, কি বলা উচিত? দৌড়ে গিয়ে পথ আটকে দাঁড়াবে, কিন্তু কেন তাকে আটকাবে? কথাগুলো উচ্ছ্বাসের মস্তিষ্কে ঝড় তুলেছে, চঞ্চল মনে এনে দিয়েছে নীরবতা। সাব্বির আহমেদ আজ অত্যাধিক আনন্দিত। কিছুক্ষণ আগে কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে সব ভাড়াটিয়াকে মিষ্টি বিতরণ করে এসেছেন। এই মুহূর্তে সোফায় আয়েশ করে বসে তিনি টিভি দেখছেন। হঠাৎ স্বামীর এত আনন্দ দেখে বিস্মিত নেহার। কিছুক্ষণ নিখুঁত দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে স্বামীকে পর্যবেক্ষণ করে এবার প্রশ্ন ছুড়লেন, ছেলের চাকরি হয়েছে বলে কি তুমি এতটা খুশি হচ্ছ, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? না, নিষেধ হবে কেন? নেহার চুপ হয়ে গেলেন। স্বামীর মতিগতি তিনি বুঝে উঠতে পারছেন না। ছেলে একটা চাকরি পাওয়ায় এতটা খুশি হয়েছে লোকটা, কিন্তু কেন? কোমরে শাড়ি গুজে রান্না করছে ইকরা। বউ হয়ে সে এ বাড়িতে পা রেখেছে এই তো মাস 6 আগে। তখন থেকে পুরো রান্নাঘরের দায়িত্বটা একা হাতে তুলে নিয়েছে মেয়েটা। তারপরেও যেন পুরোপুরিভাবে এখনও শাশুড়ির মনে জায়গা করে নিতে পারেনি। বিয়ের আগে শায়নের সঙ্গে তার 3.5 বছরের প্রণয়ের সম্পর্ক ছিল। লেখাপড়ার জন্য সেই খুলনা থেকে ইকরা ঢাকা এসেছিল বছর 4 আগে। শায়ন ছিল তার ইউনিভার্সিটির সিনিয়র। প্রণয়ের শুরুটাও ছিল শায়নের তরফ থেকে। শেষে অনেক কষ্টে ইকরা নিজের পরিবারকে রাজি করাতে পারলেও বেঁকে বসেছিল শায়নের বাবা মা। কিছুতেই অত দূরে ওনারা আত্মীয়তার সম্পর্ক করতে রাজি নন। কিন্তু শায়ন হচ্ছে নাছোড়বান্ধা। ভালো যখন বেসেছে বিয়েও সে করেই ছাড়বে। তাই বাবা মায়ের বিরুদ্ধে গিয়েই একসময় ইকরাকে বিয়ে করে আনে। এ নিয়ে বাড়িতে কি একটা ঝামেলাই না হয়েছিল। তপন রেজা তো ছেলেকে একেবারে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। 1 মাস ভাড়া বাড়িতে কত কষ্ট করেই না বউ নিয়ে থাকতে হয়েছে শায়নকে। বড় ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্কটা ছিল একেবারে বন্ধুত্বময়, যার দরুন ভাই ভাবির মধ্যকার সম্পর্কটা আগে থেকেই জানত সে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই বাবাকে নানাভাবে বুঝিয়ে আবারও তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে শায়রি। সুবর্ণা চুপচাপ রান্নাঘরে এসে খালি চুলাটায় গরম পানি বসালেন। শাশুড়ির উপস্থিতি টের পেতেই নড়ে চড়ে উঠল ইকরা। নর্ম কণ্ঠে বলল, আপনি আবার আসতে গেলেন কেন মা? আমাকে বললেই তো আমি পানি গরম করে দিতাম। গরম পানি দিয়ে আমি আবার কি করব? আমি তো চা বানাতে এসেছি। এ সময় চা? তীক্ষ্ণ দৃষ্টিতে পুত্রবধূর পানে তাকালেন সুবর্ণা রহমান। শাশুড়ির এমন চাহনিতে চুপসে যায় ইকরা। সুবর্ণা গম্ভীর কণ্ঠে বলেন, মাথাটা খুব ধরেছে, একটু আদা চা খেলে হয়তো ভালো লাগতে পারে। দিন তাহলে, আমিই করে দিই। দরকার নেই, সকাল থেকে অনেক কাজকর্ম করেছো, এখন যাও গোসল করে এসো। শাশুড়ির কথা মেনে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো ইকরা। ভদ্র মহিলা যতই রাগ দেখাক না কেন
এক দিক দিয়ে ভালোই আছেন, ধমকের সঙ্গে সঙ্গে বেশ যত্নও করেন। ভর দুপুরে ছাদে বসে লাটাই হাতে ঘুড়ি উড়াচ্ছে উচ্ছ্বাস। ধরণীতে আজ রোদ ওঠেনি, চারিদিক কুয়াশাচ্ছন্ন। টুম্পা এগিয়ে এসে তার ঠিক পাশে দাঁড়ালো। খানিকক্ষণ নীরবতার পর জিজ্ঞেস করলো, এই দুপুরবেলা ঘুরে ওড়াচ্ছ কেন উচ্ছ্বাস ভাই? ইচ্ছে হয়েছে তাই। তোমার কি মন খারাপ? মন খারাপ হবে কেন? জানি না, তবে মনে হলো। আবারও পিনবদল নীরবতা। উচ্ছ্বাসের এই নীরবতা দেখে বিরক্ত হলো টুম্পা। পুনরায় প্রশ্ন করল, হঠাৎ এই সময় ঘুরে ওড়াচ্ছ যে? যখন যা ইচ্ছে তাই করা উচিত। তার জন্য আবার সময় অসময় আছে। তার জন্য আবার সময় অসময় আছে নাকি? তা অবশ্য ঠিক। তা তুমি এমন সময় এখানে কেন? বিকেল না হলে তো ছাদে আসো না তাহলে? আসলে আন্টিকে তোমার কথা জিজ্ঞেস করতেই বললেন তুমি নাকি ছাদে আছো, তাই চলে এলাম। ও, কোনো প্রয়োজন? কিছুটা ঘাবড়ে গেল টুম্পা। জোরপূর্বক হেসে বলল, এমনি। ফিরতে কোনো প্রশ্নই করল না উচ্ছ্বাস। তার সকল ধ্যান যেন আকাশে উড়ে বেড়ানো রঙিন ঘড়িটির দিকে। ঘড়িটি খুব উঁচুতে উড়ছে। লাটাই দিয়ে অভিজ্ঞদের মতন টানে বামে ঘুরে ওড়াচ্ছে উচ্ছ্বাস। ক্লাস 10-এ ওঠার পর থেকে ঘুরে ওড়ানোটা যেন নেশায় পরিণত হয় উচ্ছ্বাসের। রোজ বিকেলে নিয়ম করে ছাদে এসে ঘুড়ি ওড়াতো সে। মাঝে মধ্যে বন্ধুরা তার সঙ্গ দিত, কিন্তু ভার্সিটি যেতেই এই অভ্যাসটার পরিবর্তন হয়ে গেল। ঘুড়ি ওড়ানোর সময়টা কাটাতো নতুন নতুন বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের কত পরিবর্তনই না হয়। তিল তিল করে গড়ে তোলা অভ্যাসগুলো হয় পরিবর্তিত। আবারও পাত্রপক্ষ দেখতে এসেছে শায়রিকে। তপন রেজা এবার আর পূর্বের ভুলগুলো করেননি, বরং শালককে সঙ্গে নিয়ে ছেলে এবং ছেলের পরিবারের পেছনে চিরুনির তল্লাশি চালিয়ে সব খবরাখবর উদ্ঘাটন করে নিয়ে এসেছেন। না, এ ছেলের আবার আজেবাজে কোনো স্বভাব নেই। ছেলে যথেষ্ট ভালো, সংস্কারী এবং চরিত্রবান। বিশেষ করে এবারের পাত্র হচ্ছে একটা কোম্পানির সিইও। তাই তপন রেজা আর দেরি না করে সবার মত নিয়েই বিয়েটা একেবারে পাকাপোক্ত করে রেখেছেন। পরনের শাড়িটা এখনও খোলেনি শায়রি। মাথায় হিজাবটা বিছানার একপাশে গড়াগড়ি খাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে হতাশ দৃষ্টিতে শায়রি তাকিয়ে আছে অনামিকা আঙুলে জলজল করা আংটির পানে। এবারের বিয়েটা যে উচ্ছ্বাস ভাঙতে পারবে না তা পুরোপুরি নিশ্চিত সে। পূর্বের বিয়েগুলো যে উচ্ছ্বাসে ভেঙেছে তাও তার অজানা নয়। ননদকে এভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকালো ইকরা। প্রশ্ন করল, মুখ গোমরা কেন ননদিনী? ছেলে কি পছন্দ হয়নি? আহত দৃষ্টি মেরে ভাবির পানে তাকালো শায়রি। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সরিয়ে নিল সেই দৃষ্টি। ইকরা এসে বসলো তার পাশে, বলল, ছেলে দেখতে শুনতে সব দিক দিয়েই তো ভালো। তাছাড়া বাবা এবার আটঘাট বেঁধে নেমেছেন। তাহলে পছন্দ না হওয়ার কারণ কি? এবারও নিরুত্তর শায়রি। শায়রির সঙ্গে ইকরার সম্পর্কটা বন্ধুর থেকে কোনো অংশে কম নয়। তাই মেয়েটার ভাবভঙ্গি দেখেই সবকিছু টের পেয়ে যায় ইকরা। আশ্বস্ত করে বলল, দেখো, তোমার বাবা মা তো আর তোমার উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেয় না। তাই তোমার যদি বিয়েতে আপত্তি থাকে তাহলে তার কারণটা বলো ওনাদের। আচ্ছা, তোমার কি কাউকে পছন্দ? এই কারণটা, ঠিক এই কারণটার জন্যই তো বাবাকে সরাসরি না করতে পারে না শায়রি। কি বলবে বাবাকে গিয়ে? বাবা যখন জিজ্ঞেস করবে কেন বিয়ে করবে না, তখনই কি উত্তর দেবে সে? মনে চলা কথাটা যে সে মুখে আনতেই এখন ইতস্তত বোধ করে। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে বলল, তোমাদের ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা শুনলেই আমার খুব কষ্ট হয় ভাবি। সেখানে বিয়ের পর আরেক বাড়িতে গিয়ে অপরিচিত মানুষদের সঙ্গে কিভাবে মানিয়ে গুছিয়ে থাকবো আমি? মুহূর্তে হেসে উঠল ইকরা। এই তাহলে ননদের গোমরা মুখে বসে থাকার কারণ। বলল, এটাই নিয়ম বাবু। এই যে আমাকে দেখো, আমিও তো অপরিচিত জায়গায় এসেই মানিয়ে নিয়েছি, আপন করে নিয়েছি তোমাদের। চিন্তা করো না, তুমিও ঠিক পারবে। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। ভাইয়াকে বলো না বাবার সঙ্গে কথা বলে যেন বিয়েটা আরও পিছিয়ে দেয়। এই ঘাড় পর্যন্ত ছোট ছোট চুল নিয়ে কীভাবে সংসার করব আমি? জামাইয়ের সামনে যেতেই তো আমার লজ্জা করবে। ননদের কথায় হেসে উঠল ইকরা। তখনই সুবর্ণা রহমানের হিনহিনে কণ্ঠস্বর পাওয়া গেল, ঘাড় পর্যন্ত চুলেতে আবার লজ্জা কিসের? বর্তমানে কত মেয়ে দেখি এরকম কাট দিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কই তাদের তো লজ্জা করে না?
ছেলে যথেষ্ট স্মার্ট। ছেলের মা তোকে দেখেছেন, দেখেই তো বিয়ের দিন তারিখ ঠিক করলেন। তাহলে লজ্জা কেন পাবি? একটু স্মার্ট হ। বিপরীতে যুক্তিসম্মত কোনো কথাই খুঁজে পেল না শায়রি। চুল কেটেছে প্রায় 8 মাস হতে চলল। এতদিনে ঘাড়ে পড়ে গেছে সেই চুল। তবে এই লোকটা যেন তাকে আগের থেকেও দেখতে বেশ সুন্দর লাগে। মাগরিবের নামাজের সময় পুত্রকে মসজিদে জামায়াতের সঙ্গে নামাজ পড়তে দেখে বেশ আশ্চর্য হলেন সাব্বির আহমেদ। স্কুল কলেজে থাকাকালীন ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ত। সবার আগে আগে মসজিদে এসে বসে থাকতো। তারপর ধীরে ধীরে ছেড়ে দিল নামাজ পড়া। কতবার তাকে নামাজ পড়তে ডেকেছেন সাব্বির আহমেদ তার হিসেব নেই, কিন্তু বরাবরই ছেলে ওনার বিভিন্নভাবে এড়িয়ে গেছে ওনাকে। বিস্ময় চাপিয়ে রেখে নামাজে দাঁড়ালেন সাব্বির আহমেদ। নামাজ শেষে রবের নিকট চোখের পানি ফেলে ছেলের জন্য দোয়াও করলেন। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে জুতা পরছে উচ্ছ্বাস। তখনই কেউ তার কাঁধে হাত রাখলো। ঘাড় ঘোরাতেই কিছুটা ভড়কে গেল উচ্ছ্বাস। পাশেই দাঁড়িয়ে আছে তার বাবা। সাব্বির আহমেদ পুত্রের উদ্দেশ্যে শোধালেন, তা হেদায়েত অবশেষে এসেছে? হেদায়েত কে বাবা? বাম ভ্রুটা উঁচিয়ে প্রশ্ন করল উচ্ছ্বাস। হাস্যোজ্জ্বল মুখখানা মলিন হয়ে গেল সাব্বির আহমেদের। গলা ছেড়ে বললেন, মূর্খ মানব, হেদায়েত মানে বুঝিস না? যাকগে, তা বাবা আজ মসজিদে পা দিলেন যে? কেউ জোর করে এনেছে? আপনাকে তো জোর করে কিছু করানো সম্ভব নয়। জোর করে কি আনবে কেন? আমি তো নিজে ইচ্ছে এখানে এসছি। এবার থেকে রোজ 5 ওয়াক্ত সালাত আদায় করার সিদ্ধান্ত নিয়েছে। এটা দিয়ে ইবাদতের সময়। যুবক বয়সে বেশি বেশি করে ইবাদত করতে হবে। আর তারপর বলেই থেমে গেল উচ্ছ্বাস। অধরে পুনরায় হাসি ফুটিয়ে উঠল সাব্বির আহমেদের। আনন্দিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তারপর কি? বিয়ে করতে হবে। যত তাড়াতাড়ি বিয়ে করব, ততই সওয়াব পাবো। তাছাড়া জিনার হাত থেকে বাঁচার প্রধান হাতিয়ার হচ্ছে বিয়ে। তুমি বললে কালই আয়েলকে বলে মিষ্টি কিনে আনি। মিষ্টি দিয়ে কি হবে? তোর মা এবং আমার দুজনেরই তো ডায়াবেটিস। আহা, তোমাদের জন্য না তো, আমার জন্য। যে মেয়ে দেখতে যাবে সাথে মিষ্টি নিতে হবে না? রেগে গেলেন সাব্বির আহমেদ। চোখ দিয়ে যেন ঝলসে দেবেন ছেলেকে। নিচের দিকে তাকিয়ে আশেপাশে কিছু খুঁজতে লাগলেন। উচ্ছ্বাস জিজ্ঞেস করল, কি করছো? আমার জুতাটা খুবই নরম। তোর এই গন্ডারের চামড়ায় আমার জুতা বসালে আমার দামি জুতোটাই ছিঁড়ে যাবে। এর থেকে কোনো শক্তপোক্ত জুতা পাওয়া যায় কিনা দেখতো। সাব্বির আহমেদের কথা শেষ হতে দেরি, কিন্তু উচ্ছ্বাসের দৌড় দিতে একটু দেরি হয়নি। শরীরের সর্বশক্তি দিয়ে সে দৌড়াচ্ছে। পেছন থেকে চিৎকার করে সাব্বির আহমেদ বলছেন, থাম হতচ্ছাড়া, থামতে বলছি তোকে, থাম। রাতের অন্ধকার বিলীন হয়ে দিনের আলো ফুটেছে ধরণীতে। পা টিপে টিপে চোরের মতো বাড়িতে প্রবেশ করছে উচ্ছ্বাস। সতর্ক দৃষ্টিতে আশেপাশে আরেকবার লক্ষ্য করে ঘরের দিকে পা বাড়াতেই কেউ তার কাঁধে হাত রাখল। পথিমধ্যে থমকে দাঁড়ালো উচ্ছ্বাস। মুহূর্তেই ভিতরটা থক করে উঠল। হাতের মালিক কে হতে পারে তা খুব ভালো করে বুঝতে পেরেছে সে। পেছন থেকে গম্ভীর কণ্ঠের প্রশ্ন এলো, কি ব্যাপার, চোরের মতো বাড়ি ঢুকছিস কেন? শুকনো ঢোক গিলে পেছন ফিরল উচ্ছ্বাস। জোরপূর্বক হেসে বলল, চোরের মতো ঢুকবো কেন? নিজের বাড়িতে কেউ কি চুরি করতে আসে? আসলে তোমাদের যদি ঘুম ভেঙে যায়, সেজন্যই তো সতর্কতা অবলম্বন করে প্রবেশ করলাম। ঠিক করেছি না বাবা? তা কিভাবে ঢুকলি? তোর মা তো ঘুমাচ্ছে, দরজাও তো লক করা। আমার কাছে এক্সট্রা চাবি ছিল। ও, গত রাতে কোথায় ছিলি? মসজিদে ইমামের সঙ্গে গল্প করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম। উত্তর শুনে সন্তুষ্ট হলেন সাব্বির আহমেদ। কথাটা সত্য হলেও পুরোপুরি সত্য নয়। গতকাল সন্ধ্যায় বাবার সামনে যা বলেছে, তারপরও বাড়ি ফেরার সাহস পায়নি উচ্ছ্বাস। অগত্যা বাধ্য হয়ে মসজিদে রাতটা কাটিয়েছে সে। প্রসঙ্গ বদলে সাব্বির আহমেদ ছেলের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আজ তো চাকরির প্রথম দিন, তাই না? অপর নিজ মাথা নাড়ল উচ্ছ্বাস। ব্যাপারটা পুরোপুরিভাবে মাথা থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু বাবাকে তা আর বুঝতে দিল না। সাব্বির আহমেদ পুনরায় বললেন, বাকি সময়টুকু ঘরে গিয়ে বিশ্রাম নে। আলমারিতে নতুন পোশাক রাখা আছে, তা পরে পরিপাটি হয়ে অফিস যাবি। আর হ্যাঁ, কোনো গন্ডগোল কিন্তু করবি না। চাকরি যদি যাই তাহলে তোর মাথার উপরের এই ছাদটাও এবার সত্যি সত্যি কেড়ে নিব, বলে দিলাম। মুখখানা চুপসে গেল উচ্ছ্বাসের।
ওপর নিচ মাথা নাড়িয়ে বড় বড় কদম ফেলে চলে গেল নিজ কক্ষে। যাই হোক, গতকালের কথাটা যে বাবা ভুলে গেছে এই ভেবে নিশ্চিন্ত হতে পেরেছে সে। বাবার কথা মতো কিছুক্ষণ বিশ্রাম নিল উচ্ছ্বাস। তারপর নাস্তা খেয়ে তৈরি হয়ে বাইক নিয়ে বাড়ি থেকে বের হলো অফিসের উদ্দেশ্যে। অফিসে এসে মনটা ভার হলো উচ্ছ্বাসের। খুব তো ভাব নিয়ে অফিসে এসেছিল, কিন্তু সারাটা দিন এখানে এসে কাটাবে কি করে ভেবেই অস্বস্তি লাগছে। একজন টাক মাথার লোক উচ্ছ্বাসকে তার কাগজগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। মনের ছটফট ভাবটা মনের কুটিরে লুকিয়ে রেখে গম্ভীর মুখে লোকটির কর্মকাণ্ড দেখে যাচ্ছে উচ্ছ্বাস। খানিক বাদে বাদে মাথা নাড়িয়ে বোঝাচ্ছে যে সে বুঝতে পারছে সবকিছু। নতুন জায়গায় নতুন কাজের সঙ্গে পরিচিত হতে হতে দিনটা কেটে গেল উচ্ছ্বাসের। রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেই শরীর এলিয়ে দিল বিছানায়। নিহার উকি দিলেন ছেলের ঘরে, ঝাঁঝালো কণ্ঠে বললেন, কিরে তুই এখনো বাইরের পোশাক বদলাসনি? আবার এই পোশাক পরেই শুয়ে আছিস? যা ফ্রেশ হয়ে আয়। খুব ক্লান্ত লাগছে মা, একটু পরে যাই। তোর বাবা এসে যদি তোকে এমন অবস্থায় দেখে কি হবে ভাবতে পারছিস? বাবার কথা শুনতেই সব ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে গেল উচ্ছ্বাসের। ধর পড়িয়ে শোয়া থেকে উঠে গেল, আলমারি থেকে পোশাক নিয়ে চলে গেল বাথরুমে। পড়ার টেবিলে অন্যমনস্ক হয়ে বসে আছে সাবরি। মনটা তার ভালো নেই, কিন্তু কেন ভালো নেই তার কারণটা সম্পূর্ণ অজানা। সুবর্ণা রহমান মেয়ের পেছনে এসে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কিন্তু সায়রির যেন কোনো দিকেই খেয়াল নেই। গালে হাত দিয়ে উদাস ভঙ্গিতে বসে আছে সে। সুবর্ণা এবার মেয়ের মাথায় হাত রাখলেন। তৎক্ষণাৎ কিছুটা লাফিয়ে উঠল সায়রি, কিছুটা তোতলিয়ে শোধালো, মা তুমি? সেই কখন ধরে দাঁড়িয়ে আছি, অথচ তুই টেরই পেলি না? কি হয়েছে তোর? কই কিছু না তো। ও কিছু বলবে? হ্যাঁ, কয়েক মাস পরেই তো তোর বিয়ে, তাই ফুয়াদ তোর সঙ্গে দেখা করতে চাইছে। যার সঙ্গে বাকিটা জীবন কাটাবি তার সঙ্গে যদি চেনা জানাই না থাকে তাহলে কেমন হয়? ফুয়াদি তোর বাবার কাছে প্রস্তাবটা রেখেছে। তৎক্ষণাৎ তোর বাবা ছেলেটার মুখের ওপর আর না করতে পারেনি, তাই রাজি হয়ে গেছে। ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে গেল সায়রির। প্রশ্ন করল, ফুয়াদকে? বিস্মিত হলো সুবর্ণা, কণ্ঠে বিস্ময় রেখেই বললেন, সে কি, নিজের হবু স্বামীর নামই জানিস না? ফুয়াদের সঙ্গেই তো তোর বিয়ে ঠিক হলো, ওই যে সেদিন এলো। ও, তা তোমাদের কি মনে হচ্ছে না মা তোমরা একটু তাড়াহুড়া করে ফেলছো? তাড়াহুড়োর কি আছে, মেয়ের বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে দিতে চাইছি। তাছাড়া তোকে তো জিজ্ঞেস করা হয়েছিল পছন্দের কেউ আছে কিনা, কিন্তু তুই তো বললি তেমন কেউ নেই। তাহলে আপত্তি কিসের? আমি তা বলছি না মা। তাহলে কি বলছিস? ফুয়াদ ছেলেটা যথেষ্ট ভালো, তোর বাবা এবং মামা মিলে ভালো করে খোঁজ খবর নিয়েছে। ছেলে এবং ছেলের পরিবার সকলে তোকে খুব পছন্দ করেছে। নীরব হয়ে গেল সায়রি। বলার মতো যুক্তিসঙ্গত কিছুই খুঁজে পেল না এই মুহূর্তে। মেয়েকে নীরব হয়ে যেতে দেখে সুবর্ণা পুনরায় বললেন, কালই তবে দেখা কর, ফুয়াদ তোকে ফোন করে ঠিকানা জানিয়ে দেবে। আর হ্যাঁ, উল্টো পাল্টা কথা আবার বলিস না যেন। কালই মা? হ্যাঁ। বলেই মেয়ের কক্ষ ত্যাগ করলেন সুবর্ণা। সঙ্গে সঙ্গে মনে খারাপের পরিমাণটা বৃদ্ধি পেল সায়রির। বাইকটা পার্ক করে অফিসের লিফটে প্রবেশ করলো উচ্ছ্বাস। অষ্টম ফ্লোরে তার ডিপার্টমেন্ট, লিফটটা পুরোপুরি ফাঁকা। রাস্তায় জ্যাম থাকার কারণে আজ অফিসে আসতে উচ্ছ্বাসের একটু দেরি হয়ে গেছে। তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে একটা মেয়ে ছুটে এসে প্রবেশ করল ভিতরে। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে আর চোখে একবার মেয়েটির দিকে তাকালো উচ্ছ্বাস, তারপর নীরবে বাটনে প্রেস করল। পরনের শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে নিল মেয়েটি। গাঢ় দৃষ্টিতে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, রাস্তায় এত যানজট যে কি বলবো, তার উপরে মাঝপথে এসে রিক্সা থেমে গেল। পুলিশের ভয়ে আর সামনে এগোতেই চাইল না, তাই বাধ্য হয়ে বাকি পথটা আমাকে হেঁটেই আসতে হলো। এবার ভালো করে মেয়েটির পানে গাঢ় দৃষ্টিতে তাকায় উচ্ছ্বাস। সম্ভবত মেয়েটি তার সমবয়সী হবে। চোখে মুখে ক্লান্তির ছাপ। অনেকটা পথ যে সে হেঁটে হেঁটে এসেছে তার ঘরমাক্ত মুখখানা দেখেই সুস্পষ্ট। এই ক্লান্তির মধ্যেও মেয়েটির মুখে এক ফালি হাসি ঝলমল করছে। এই হাসিটা যেন তার সৌন্দর্যকে বৃদ্ধি করেছে দ্বিগুণ। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল উচ্ছ্বাস।
তার থেকে কোনো সারা শব্দ না পেয়ে মেয়েটি আবারও আগ বাড়িয়ে বলল, আমি মিশমি, আপনার ডিপার্টমেন্টে কাজ করি। গতকাল দেখলাম জামান ভাই আপনাকে কাজ বুঝিয়ে দিচ্ছে, তাহলে এখন থেকে তো আমরা সহকর্মী, তাই না? উচ্ছ্বাস গম্ভীর কণ্ঠে উত্তরে বলল, গতকাল জয়েন করেছে।